আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আনন্দ মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। সে যুদ্ধ ঘোষণা করেছে। তো এই সমস্ত ঘটনা আজকে 2 দিন যাবত যখন দেখছেন, তখন আপনারা জাস্ট এই ছোট্ট একটা ভিডিও দেখুন। আপনারা ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কোন জায়গার আমি বলছি। এই ভিডিওটা ঠিক আমাদের দেশের ওই পারের, মানে ইন্ডিয়ার ভিডিও। ইন্ডিয়া গত 2 দিন ধরে আপনার আরো সৈন্য সমাবেশ ঘটাচ্ছেন আপনার 7 সিস্টারে। বাংলাদেশের ঢাকায় যমুনা পার্কের কাছে যে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র রয়েছে তাকে হঠাৎই আজ বুধবার দুপুর থেকে বন্ধ করে দেওয়া হলো। যে সমস্ত বাংলাদেশি মানুষজন স্লট বুক করেছিলেন আজকে এই আবেদন জানানোর জন্য ভারতে আসার ব্যাপারে, তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত বন্ধ থাকবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি, এবং আপনাদের যদি নতুন স্লট লাগে তার জন্য পরবর্তী সময়ে টাইম জানানো হবে। সেটা কবে নাগাদ কোনো কিছু বলা হয়নি। এখনও পর্যন্ত ভারতের তরফ থেকে কোনো তথ্য সামনে দেওয়া হয়নি যে কেন এই ভিসা আবেদন কেন্দ্র হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। তবে তার আগে কিছু ঘটনা ঘটেছে। আমাদের যে রাষ্ট্রদূত রয়েছেন প্রণয় ভার্মা, যিনি এই মুহূর্তেও ঢাকায় আছেন, ওনাকে 2 দিন আগে ডেকে পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কেন? তাকে জানানো হয়েছিল ভারতে বসে শেখ হাসিনা উত্তেজনাকর বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন এবং ভারতের সহায়তায় সেগুলো বন্ধ করার ব্যাপারে। এছাড়া ওসমান হাদি বলে যাকে গুলি করা হয়েছিল সেই ব্যাপারেও কিছু কথাবার্তা তাকে শোনানো হয়। আর তার পরে পরে হাসনাত আবদুল্লাহকে আপনারা তো চেনেন, সেই ছাত্র আন্দোলনকারী নেতা, সে একটি মন্তব্য করে এবং ভারতের যে উত্তর পূর্বের রাজ্যগুলো আছে, মানে 7 সিস্টার্স এক কথায়, সেগুলোকে ভারত থেকে কাটার ব্যাপারে একটি মন্তব্য করেন। আর আজ বাংলাদেশের যে রাষ্ট্রদূত আমাদের নিউ দিল্লিতে রয়েছে তাকে ডেকে পাঠায় ভারত। ওনার নাম হচ্ছে রিয়াজ হামিদুল্লাহ। আর তারপরেই এই ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হলো। বড় কিছু ঘটতে চলেছে, তার কারণ বড় কিছু একটা ঘটিয়েছে বাংলাদেশ। আপনাদের মনে থাকবে 3 দিন আগে বঙ্গোপসাগরে ঢুকে বাংলাদেশের নেভির একটি জাহাজ আমাদের মৎস্যজীবীদের যে ট্রলার তাতে ধাক্কা মারে এবং সেটি একেবারে দুটুকরো হয়ে তলিয়ে যায় সাগরে। 11 জনকে উদ্ধার করা সম্ভব হয়, উদ্ধার করে আমাদেরই অন্য আরেকটি মৎস্যজীবীদের ট্রলার। 5 জনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকালকে 2 জনকে পাওয়া গেছে। সেই ট্রলারটি ডুবন্ত বা ডুবে যাওয়া ট্রলারটি যখন উদ্ধার হয় তার ভিতরে তাদের বডি পড়েছিল বা আটকে ছিল। বাকি 3 জনকে এখনও অবধি খুঁজে পাওয়া যায়নি, তাদেরও বডি হয়তো এদিক ওদিক কোথাও ভেসে চলে গেছে। এর জন্য জবাবদিহি বাংলাদেশকে করতে হবে যে কেন ভারতের অনুমতি না নিয়ে জলসীমায় প্রবেশ করেছিল। আসছি এই ব্যাপারে আলোচনায়। সেই ঘটনাটা কি ঘটেছিল আপনাদেরকে এই ছোট্ট প্রতিবেদন, যেটা আগেও দেখেছেন, খুব ছোট্টর উপরে একবার দেখে নিন। বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ঢুকেই দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীদের ট্রলারে হামলা চালালো বাংলাদেশ নৌসেনার জাহাজ। রবিবার গভীর রাতে বাংলাদেশ নৌসেনার জাহাজের ধাক্কায় এফবি পারমিতা 10 নামে ওই ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন 5 জন ভারতীয় মৎস্যজীবী। সূত্রের খবর, এফবি পারমিতায় 16 জন মৎস্যজীবী ছিলেন। দুর্ঘটনার পরে কাছাকাছি থাকা কাকদ্বীপের অন্য ট্রলার 11 জনকে উদ্ধার করে। ট্রলারটি 13 ডিসেম্বর নামখানা থেকে মাছ ধরতে সমুদ্রে রওনা দিয়েছিল। আন্তর্জাতিক জলসীমার কাছে মাছ ধরার সময় বাংলাদেশি নৌসেনার হামলার শিকার হয় তারা। অন্ধকারে ভারতীয় জলসীমায় ঢুকে ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারটিকে ধাক্কা মারে বাংলাদেশ নৌসেনার জাহাজ। রাতের অন্ধকারে আলো নিভিয়ে বাংলাদেশের নৌসেনার জাহাজ ভারতীয় জলসীমায় ঢুকেছিল বলে উদ্ধার পাওয়া মৎস্যজীবীদের একাংশের অভিযোগ। তাদের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, যদিও
বাংলাদেশের সংবাদ মাধ্যমের একাংশের দাবি আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল ট্রলারটি, কিন্তু সেক্ষেত্রে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার এবং গ্রেপ্তার না করেই কেন তড়িঘড়ি বাংলাদেশ নৌসেনা জাহাজটি এলাকা ছেড়ে চলে গেল? তাছাড়া যেই ট্রলারটি ডুবেছে সেটি তো ভারতীয় জলসীমার মধ্যেই পাওয়া গিয়েছে এবং সেখান থেকে আরও একটি ট্রলার যেটি ভারতীয়, তারাই তো মৎস্যজীবীদের উদ্ধার করেছে। তাহলে প্রশ্ন উঠছে, বাংলাদেশের জলসীমায় কি করে ভারতের ট্রলার প্রবেশ করলো এবং বাংলাদেশের এই নৌসেনার জাহাজটি কেন তড়িঘড়ি এলাকা ছেড়ে চলে গেল, পালিয়ে গেল? পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ। এবার ভারতও কিন্তু বঙ্গোপসাগরে একটা নোটাম জারি করে দিল। ভারত এবার আমাদের ডুবোজাহাজ থেকে মানে সাবমেরিন থেকে লঞ্চ করতে চলেছে, পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে একটি মিসাইলের, যা কিনা নিউক্লিয়ার মিসাইল। এই টেস্ট কিন্তু অন্য রকম বার্তা এনে দিচ্ছে। আগামী কয়েকটা দিন বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য পরিস্থিতি উত্তেজনাকর হবে, এটাই মনে করছে সবাই। যুদ্ধ ঘোষণা করেছে, কমান্ডারই ভয়ে আছে যুদ্ধ ঘোষণা। কিন্তু তো এই সমস্ত ঘটনা আজকে 2 দিন যাবত যখন দেখছেন, তখন আপনারা জাস্ট এই ছোট্ট একটা ভিডিও দেখুন। আপনার ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কোন জায়গার আমি বলছি। এই ভিডিওটা ঠিক আমাদের দেশের ওই পারের, মানে ইন্ডিয়ার ভিডিও। ইন্ডিয়া গত 2 দিন ধরে আপনার আরো সৈন্য সমাবেশ ঘটাচ্ছেন আপনার 7 সিস্টারে। কারণ হচ্ছে যে আপনারা তো বারবার হুমকি দিচ্ছে আমাদের দেশ থেকে যে 7 সিস্টার টুকরো না করে শান্তি নাই, এই নাই সেই নাই। হাসনাত আবদুল্লাহ হুমকি দিয়েছে অলরেডি। আর আজকের যে ভিডিওটা এখন আপনারা দেখলেন সেটা হচ্ছে মাদ্রাজ রেজিমেন্ট। গতকাল মাদ্রাজ রেজিমেন্ট আপনার কন্ট্রোলে নিয়েছে পুরো 7 সিস্টার। মাদ্রাজ রেজিমেন্টের আমার গণামতে প্রায় 80 গাড়ি, 80টা গাড়ি মানে হচ্ছে যে কিন্তু অনেক অনেক কিছু। এছাড়া আপনার জ্যামার ট্যামার এই ছবিগুলো দেখছেন আপনারা, এই যে জ্যামারের ছবি টবি এগুলো দেখছেন, এগুলো সব নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি। যদিও ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না, এটা লিখে রাখুন, আক্রমণ করবে না। এবং আজকে নরেন্দ্র মোদীর যে টুইট, সেখানে তারা এইবার সর্বপ্রথম বলে বাংলাদেশের কথা উল্লেখ করেনি, তারা এই বিজয় দিবস তাদের। তো এটা তো পাকিস্তানি যারা আছে বাংলাদেশে, এগুলো যারা আছে এরাও বলতেছে যে এটা আমাদের কাছে আত্মসমর্পণ করেনি, আত্মসমর্পণ করছে ইন্ডিয়ার কাছে। তাদের সেই দুঃখ এখনো ভুলতে পারছে না। তো যে কথায় ছিলাম যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হবে কিনা, আমার কাছে যে খবরটুকু আছে তাতে এই সপ্তাহের ভেতরে হাসনাত আবদুল্লাহ তারা এনসিপি ঢাকা এবং চট্টগ্রামে ইন্ডিয়ান এম্বাসিগুলোতে আক্রমণের একটা ছক বা পরিকল্পনা করছে। এবং ইন্ডিয়ান এম্বাসির কাউকে যদি বাহিরে পাওয়া যায় তাইলে হয়তো আক্রমণ করবে বলে বলছে। এই অবস্থায় ইন্ডিয়ান সরকারের চিন্তা থাকবেই, কারণ তার দেশের নাগরিক এই দেশে এম্বাসিতে আছে, তাদের উপর যদি আক্রমণ হয় বা কিছু হয় তাহলে এটা তার দেশে জবাব দিতে হবে। সুতরাং সেই অবস্থায় যদি এম্বাসি মনে করে যে আমরা এম্বাসি বন্ধ করে দিতে বাধ্য হব, কারণ হুমকি ধুমকির ভিতরে ভাই কে থাকবে। আবার অনেকে বলছে যে তারা এখন ভয় পাচ্ছে যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হবে। ইন্ডিয়ান যেসব কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করছে তাদের পরিবাররাও আতঙ্কিত, কারণ বাংলাদেশ তো মৌলবাদীর দেশ, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা হইতে পারে। আর ইন্ডিয়ার উপরে এত ক্ষেপের কারণ কি? ক্ষেপের কারণ হচ্ছে যে এরা হাদিকে গুলি করেছে। দেখেন একটা কথা বলি, যে জুলকার নাইন সাইম উনি বললেন কখন গুলি করেছে সেটার ভিডিও ওনার কাছে আছে।
কয়টা বুলেট গুলি করতে পারছে সেটা আছে, কেন তেল লাগানো হয়নি যার কারণে 3টা বুলেট বেজে গেছে সেই রিপোর্টও ওনার কাছে আছে। ওরা ঢাকার গুলি করে মিরপুর গেছে, মিরপুর থেকে গাড়ি নিছে, গাড়িতে করে আরেকটা গাড়িতে গেছে ময়মনসিংহ গেছে, ওখান থেকে রাতে পার হয়েছে, ইন্ডিয়াতে যায় ছবি তুলে সেলফি পাঠিয়েছে, সব রিপোর্ট আছে। কিন্তু কোন সময় ওইটা পার হয়ে গেল, বর্ডার পার হলে এইটার রিপোর্ট ওনার কাছে নাই। আবার এক ধাপ আগাইয়া বাকিরা তো বলছে চিটং গেছে, পাহাড়িকা এক্সপ্রেস, সিলেট, সিলেট থেকে ওরা পার হয়েছে, সেটাও ওনারা জানে, কিন্তু কখন পার হলে এটা নেই। তো এটা দোষ কি ইন্ডিয়ার? আপনার দেশে একটা লোক অকারেন্স করে আপনার সীমান্ত পার হয়ে যায়, আপনার সীমান্ত রক্ষা করতে পারেন না, সেখানে পার্শ্ববর্তী আরেকটা দেশের দোষ দিয়া লাভ কি? অকারেন্স তো আপনার দেশের ভিতরে করছে, তা আপনি যারা অকারেন্স করে তাদের ধরতে পারেন না। এখন কোন যে অমুক ফেরত দিতে হবে, অমুক কি আপনার বাপের চাকর? যা আপনার দেশে এখানে কোনো কুত্তা বিলাই মরে গেছে আর সেটার আসামি ধরার জন্য এখন এই আপনার ডেভিড হান্ট আপনাদের মতো চালু করে ওদের ধরে আপনাদের দিবে? আপনারা ধরলেন না কেন? আপনারা বলে এত হ্যাডামশালী, যান ওদের ওখান থেকে ধরে নিয়ে আসেন। আর আমি তো জানি যে ওরা পাকিস্তানের লাহোরে আছে। আমি শুনলাম যে কক্সবাজার গেছিল এই ছেলে দুটোটা, কক্সবাজার থেকে মায়ানমার হইয়া পাকিস্তান গেছে গা শুনলাম। তাইলে এখন আপনারা কইতেছেন ইন্ডিয়াতে আছে, কি এক আজব চিজ। সেই দায়ে এখন ইন্ডিয়ান এম্বাসিতে হামলা করবেন। সুতরাং ওদের যে প্ল্যান, আপনাদের যেটা বলছি, আমার এই ভিডিও যারা শুনেন, বাংলাদেশি ভারতীয় যারা শুনেন, তারাও একটু শুনে রাখুন। ওদের প্ল্যান হচ্ছে যে ওরা এই সপ্তাহের ভিতরে কিছু একটা ঘটাবে। আর সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে যে তারা ঢাকা শহর, ঢাকায় বাইতুল মোকাররমে জুমার নামাজের পর বাইতুল মোকাররমতে একটা বিশাল মিছিল নিয়ে তারা ইন্ডিয়ান এম্বাসি আক্রমণ করতে পারে, এবং চট্টগ্রামে বাইতুল শরফ এবং চট্টগ্রামে আরেকটা যেটা জাতীয় মসজিদ আছে সেই মসজিদ একসাথে হয়ে মৌলবাদীরা ভারতীয় এম্বাসি, চট্টগ্রামের একটা কাউন্সিলেট ভবন, ওইটাও আক্রমণ করতে পারে, এবং এই আক্রমণ শুক্রবারে করতে পারে বলে তারা বলছে। সুতরাং এই অবস্থায় আমি জানি, এই যে আমি যা জানি এই রিপোর্টে ইন্ডিয়ান গভর্নমেন্টও জানে, আর আমাদের গোয়েন্দা সংস্থা তো জানেই, কারণ ওরাই তো ইন্ধন যোগাচ্ছে। সুতরাং কি হবে বা কি হচ্ছে সেটা আমরা দেখতে পারবো আগামী কাল থেকে। সকলের নজর রাখুন পরিস্থিতির দিকে, কি হয় দেখি। মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন বা ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের একটা কর্মসূচি ঘোষিত হয়েছে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন ততক্ষণে হয় এই কর্মসূচিটি পালিত হয়ে গেছে অথবা কয়েক ঘন্টার মধ্যে এটা পালিত হবে। অবশেষে অরিন্দম কহিলা বিষাদে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের এই কর্মসূচিতে আমি খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত, খুবই তৃপ্ত এবং দুই হাত তুলে এটাকে সমর্থন দিচ্ছি। কেন এটা বলার আগে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। এক লোক, এক কৃষক প্রতিদিন ঘরে ফিরে তার বউকে পিড়ায়। তো মাইট দেওয়ার পরে তারপরে বউ কিছুক্ষণ কান্নাকাটি করে ভাত দেয়, ততক্ষণে লোক যায় গিয়ে গোসল টোসল করে এসে ভাত খায়। এটা ছিল তাদের দীর্ঘদিনের রুটিন। তো একদিন ঘটনাটা ঘটলো, লোকটা বাসায় এসে বাড়িতে ফিরে আর বউকে পিটায় না, সে বিভিন্ন কাজকর্ম করছে, এটা করছে, বউ সামনে দিয়ে খালি ঘুরঘুর করে। তো লোকটা হঠাৎ করে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি দেখা যায় খালি বারবার ঘুরঘুর করছো, কিছু বলবা? বউ তখন মুখ ঝামটা দিয়ে বলল, মারলে মাইরা দাও, গোসল করতে যাব। মানে তুমি যদি মারতে হও তাহলে মাইর দিয়ে দাও, কারণ এটা তো রুটিন। তারপরে বউটা গোসল করতে যাবে। ভারতের অবস্থাটা হচ্ছে তাই, এবং আমার ধারণা যে তারাও অপেক্ষা করছে যে মারলে মাইরা দে, তারপরে গোসল করতে যাব। কারণ দীর্ঘদিন ধরে, বিশেষ করে গত 1.5 বছর ধরে প্রতিদিন যেভাবে 7 সিস্টারকে খেয়ে ফেলবে এবং ধ্বংস করে ফেলবে বলে অপেক্ষা করে, মানে বারবার আমরা সরকারি দলগুলো থেকে, সরকারি দলের নেতারা হুমকি দিয়ে যাচ্ছেন। আমার ধারণা সেই 7 সিস্টার্সের লোকজন যারা ভারত থেকে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন, তারা অধীর আগ্রহে বলছেন, ভাই কবে তোমরা আমাদেরকে মুক্ত করে দিবে। এই যখন পরিস্থিতি, তখন জুলাই ঐক্য নামে, জুলাইয়ের একটা দোকান না, জুলাইয়ের যে বিভিন্ন সংগঠন আছে তারই একটা সংগঠন, যেটা ছাত্র শিবিরের এবি জুবায়ের এবং ছাত্র শিবিরের নেতা কর্মীরা চালান। মানে বাংলাদেশের সব সংগঠনই তো গুপ্ত বাহিনীর সুপ্ত অবস্থায় চালান, বাট এইটা একটু প্রকাশ্যে চালান। সেই সংগঠন থেকে ডাক দেওয়া হয়েছে যে ভারতীয় দূতাবাসকে ঘেরাও করা হবে। ঘেরাও করার পিছনে যে যুক্তিটা তারা দিয়েছেন, যে দাবিটা তারা করেছেন, এটা খুবই যৌক্তিক একটা দাবি, যে সেখানের মধ্যে যে মুশকিলটা তৈরি হচ্ছে, আমাদের দেশে অপরাধ করার পরে অপরাধীরা
পালিয়ে ভারতে চলে যাচ্ছে। এর বাইরে প্রচুর সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী, যাদের অধিকাংশই এই দেশের মধ্যে মামলা ফেস করছেন তথা অপরাধী, আওয়ামী লীগের নেতাকর্মী, শেখ হাসিনা সহ বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রী, এমপি এবং ছোটখাটো ইভেন তৃণমূলের নেতারা কলকাতা এবং দিল্লিতে আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। এদেরকে ফেরত দিতে হবে এবং বিশেষ করে হাদিকে মেরে যে দুইজন পালিয়ে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে যে তারা ভারতে চলে গিয়েছেন। আমি জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা, সেটার ফেরত দেওয়ার এবং এটা ক্ষোভ প্রকাশ করার জন্য তারা এই দূতাবাস মুখী মিছিল করছেন। এবং আমি পত্রিকা সূত্রে যেটা দেখতে পেলাম, সেখানের মধ্যে আমাদের কিছু সাবেক সেনা কর্মকর্তারা থাকবেন। আপনারা জানেন যে এই সেনা কর্মকর্তাদের মধ্যে কিছু কিছু আছেন সাবেক সেনা কর্মকর্তারা বয়সের ভারে বা হয়তো ট্রেনিং দিতে দিতে মগজের কিছু ক্ষতি হয়ে গিয়েছিল আগে, যার কারণে তারা খুব উল্টাপাল্টা কথা বলেন। তারা গত বছর এই সময় বলেছিলেন যে 4 দিনে ক্যালকাটা দখল করে ফেলবেন, আরো কি কি যেন উদ্ভট কথা বলেন। তো আমি আশা করছি সেই সেই সেনাপ্রধান সেনা কর্মকর্তারা এই মিছিলে যুক্ত হবেন এবং অবভিয়াসলি যেহেতু শিবির সংগঠন হিসেবে ডাক দিয়েছে, শিবিরের লোকজন যুক্ত হবেন এবং এনটি ভারতীয় যে সেন্টিমেন্টটা বাংলাদেশে আছে, সুতরাং শিবিরের যে শিশু সংগঠনগুলো আছে তারা বিভিন্ন ব্যানার এবং নামে এটার মধ্যে যুক্ত হবেন। আমি শুরুতেই বলেছি আমি এই কর্মসূচি সর্বাত্মক সমর্থন করি। আমি নিজে একজন খুব ভারত বিরোধী লোক, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটা কি আসলে শুধুমাত্র এই সৎ উদ্দেশ্যে করা হচ্ছে, নাকি এর পিছনে রাজনীতিকে আড়াল করার একটা চেষ্টা আছে? আপনারা জানেন এই সরকার যখন ব্যর্থ হয়, মানে তারা সবসময় ব্যর্থ, যখন ব্যর্থতা বেশি চোখে পড়ে যায় তারা কিছু পাবলিক স্টান্টবাজি করে। প্রথমে তারা কি করবে, তারা কোনো একটা নায়িকারে গ্রেফতার করে ফেলবে, ধরেন পরিমণিরে গ্রেফতার করে ফেলবে বা এরম কাউরে গ্রেফতার করে ফেলবে, এবং সেটা যদি না পারে তারপরে তারা কিছু একটা ড্রোন শো দিবে। ড্রোন শো দিয়ে যদি এটা না হয় তাহলে একটা হেলিকপ্টার শো দিবে, বিমান শো দিবে, বিমান থেকে ফালাবে, বাতি জ্বালাবে, এইসব তামসা তারা করে পুরো জিনিসটাকে তারা একটা পাবলিক স্টান্টবাজিতে নিয়ে যায়। এই পাবলিক স্ট্যান্ডবাজির অংশ হিসাবে ভারতীয় দূতাবাস দখলের চেষ্টা হচ্ছে কিনা, দখল তো না, ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে কিনা, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ মৌলিক যে প্রশ্নটা যদি তুলতে হয়, মৌলিক প্রশ্নটা তুলতে হবে হাদিকে কারা আক্রমণ করেছে, হাদিকে কারা মেরে ফেলার জন্য খুব নিখুঁতভাবে গুলিটা করেছে। ভাগ্য ভালো যে হাদি এখনো মারা যান নাই, চিকিৎসাধীন আছেন এবং আমি কামনা করি, আশা করি যে তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। কিন্তু ওনার এই হত্যা প্রচেষ্টাটা যারা করেছিল এরা কারা? ঢালাওভাবে আওয়ামী লীগের উপরে দোষ দেওয়া হচ্ছে এবং এই দুইজনকে আওয়ামী লীগের নেতাকর্মী হিসাবে চিহ্নিত করা হচ্ছে, যে দুইজনকে প্রাইমারি সাসপেক্ট হিসাবে নেওয়া হয়েছে। বাট আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের সবাই একসময় আওয়ামী লীগ করতো, এখন সবাই গাছের পাতা সহ সবাই এখন বিএনপি করে। এবং এই সাদিক কায়েম যদি 5 আগস্টের পট পরিবর্তন না হতো, এখন উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের সাথে মিছিল করতেন। সুতরাং এই যে দুইজনকে এখন আওয়ামী লীগ বলা হচ্ছে, তারা আদৌ কি আওয়ামী লীগ ছিল কিনা, না 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 তারা সরকারি পৃষ্ঠপোষকতায় হত্যার সঙ্গে জড়িত ছিল, এই প্রশ্নটা উঠতে হবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে এরা কিন্তু অনেকগুলো অস্ত্র সহ ব্যাংক না একটা কি যেন ডাকাতি করতে গিয়ে উত্তরা ধরা খেয়েছিল, একটা প্রতিষ্ঠান ডাকাতি করতে গিয়ে। এবং তারা কখন এটা করেছিল, যে 5 আগস্টের পরবর্তী 90 দিনের মাথায়, যখন এই সব ধরনের ডাকাতি এবং মববাজিরা আমাদের এখনকার যারা সরকারি নেতারা আছে তারা এবং তাদের পৃষ্ঠপোষকতায় এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র, এইসব মুখোশের আড়ালে এই লুটপাট মবতন্ত্র চলছিল। সেই সময় এই লুটপাট এবং ডাকাতি করতে গিয়ে দুইজন ধরা গিয়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন এই ধরনের ধরা খায়, হান্নান মাসুদরা থানা গিয়ে ছুটিয়ে নিয়ে এসেছেন, নেগোসিয়েশন করে নিয়ে এসেছেন। এই কেসটাতে যেটা হয়েছিল, র্যাবের কাছে ধরা খাওয়ার পরে তাদেরকে হয়তো ওইখান থেকে থানা থেকে ছুটিয়ে আনার কোনো ভিডিও আমরা দেখি নাই, কিন্তু পরবর্তীতে তারা খুব দ্রুত জামিন পেয়ে গিয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশের একেবারে সাধারণ সাংবাদিক যারা আছেন, একেবারে যদি আমি বলি শাকিল, রূপাস, অসংখ্য সাংবাদিক, অসংখ্য অ্যাক্টিভিস্ট, সাধারণ লোকজন, কোনো এক কালে আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, বা সেনা করলে তার নানা করতো, বা নানার পাশের বাড়ির লোকটা করতো, এরা গ্রেফতার হয়েছে এবং এদের কারো জামিন হচ্ছে না। সেই জায়গায় অস্ত্রসহ এই দুটো লোক গ্রেফতার হওয়ার কিছুদিন পরেই কিভাবে জামিন পেয়ে গেল? কারণ ডক্টর ইউনূসের এই জঙ্গি মুক্তিকরণ কর্মসূচি যেটা 5 আগস্ট থেকে পরিচালিত হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের যত চিহ্নিত জঙ্গি ছিল, যত চিহ্নিত সন্ত্রাসী ছিল, কিলার ছিল, তাদের সবগুলোকে ধাপে ধাপে এরা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে তাদের একটা মাসল পাওয়ার গেইন করেছে। সেই মাসল পাওয়ারের অংশ হিসাবে এই দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছিল কিনা না, এটা একটা যৌক্তিক প্রশ্ন রয়েই গেল আমাদের মনের মধ্যে। এবং সেই নেগোসিয়েশনের কোনো অংশ ছিল কিনা না এই কিলিং মিশন, এই প্রশ্নটা আছে। কেন আছে?
এই লোকগুলো ঢাকা শহরে একটা কাণ্ড ঘটিয়ে কিভাবে ভারতে চলে গেল, যদি এই দাবি সত্য হয়ে থাকে এই প্রশ্নটা উঠতে হবে। সরকারি কোনো গোয়েন্দা সংস্থা, সরকারি কোনো সংস্থার সংশ্লিষ্টতা ছাড়া নির্বিঘ্নে ঢাকা শহর, ঢাকা হচ্ছে বাংলাদেশের একবারে সেন্ট্রাল, এখান থেকে একেবারে চলে গেল। কিভাবে চলে গেল? পুরো রাস্তা তাদেরকে কেউ ধরতে পারলো না। এবং আমাদের সীমান্ত রক্ষীরা কি করছে, আমাদের সীমান্ত ম্যানেজমেন্ট কি হচ্ছে, এই প্রশ্নটা আমাদেরকে তুলতে হবে। তারা ভারতে যাওয়ার পরে ভারতে আশ্রয় নিয়েছে, ভারত তাদেরকে গ্রেফতার করবে, ফেরত দিবে, মেরে ফেলবে, অন্য দেশে পাঠিয়ে দিবে, নাকি পালক পুত্রের মতো পেলে পুষে রাখবে, এটা ভারতের সমস্যা। কিন্তু এরা যখন বর্ডারটা ক্রস করে, ভারতের বর্ডারে ঢোকার আগে তো বাংলাদেশের বর্ডারে এরা ছিল, তখন কেন বাংলাদেশের বর্ডারের কোনো লোক এটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না, তাদেরকে গ্রেফতার করা গেল না? বিশেষ করে এত বড় একটা ঘটনার পরে স্বাভাবিক আমরা জানি যে বর্ডারগুলোতে অনেক বেশি রেড অ্যালার্ট থাকে। এই প্রশ্নটা করতেই হবে। সেক্ষেত্রে আমাদের এই সন্দেহটা কি খুব অমূলক যে বাংলাদেশের সরকারের কোনো না কোনো অংশের, আমি বলবো না পুরো অংশের, কোনো ধরনের পৃষ্ঠপোষকতা ছিল কিনা না এই হাদি হত্যা চেষ্টার প্রয়াসের মধ্যে? এই প্রশ্নগুলো কিন্তু যৌক্তিকভাবে আগামীতে আসবে এবং কোনো একদিন দিন ফিরলে আমরা জানি তদন্তে বেরিয়ে আসবে যে হয়তো কোনো গোয়েন্দা সংস্থা বা বিশেষ কোনো সংস্থা বা সরকারের বিশেষ কোনো উপদেষ্টার ইঙ্গিতে এই কাণ্ডগুলো হলেও হতে পারে। এই প্রশ্নগুলো তদন্ত সাপেক্ষ এবং আগামীতে দেখা যাবে। ফিরে আসছি ভারতীয় দূতাবাসকে ঘেরাওয়ের কর্মসূচিতে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ একটা সেন্টিমেন্ট আছে, খুবই যৌক্তিক সেন্টিমেন্ট আছে, এবং সেই সেন্টিমেন্টের কারণ যে সীমান্ত হত্যা আছে এবং বিভিন্ন কাহিনী আছে। কিন্তু এটাকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে এই সরকার ব্যবহার করছে, এখানে তাদের রাজনৈতিক অসাধুতার একটা প্রশ্ন এসেছে। আমার কথা হলো ভাই, একেবারে সেভেন সিস্টারকে শান্তিতে থাকতে দিব না, ডক্টর ইউনূস থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ, সরকারের প্রতিটি স্তরের লোকজন এটা বলেছেন। ভাই করে ফেলেন, অন্তত এই কাজটা করে রেখে আপনারা যান, তাহলে তো বুঝবো যে একটা ভালো কাজ করছেন, সেভেন সিস্টার মুক্ত করেছেন। প্র্যাকটিক্যালি কি করছেন, কি কর্মসূচি আপনাদের, কিভাবে করবেন একটু ভেঙে বলেন, আমরাও চেষ্টা করি এটার মধ্যে শরিক হতে। আর যদি সেটা না পারেন, এই বাকুয়াজি করে মানুষের ইমোশনাল সুরসুরি দিয়ে যে ফোকাস সরিয়ে নেওয়ার চেষ্টা, এই রাজনৈতিক অসাধুতাটা বাদ দেন। আমাদের মনে আছে এই আসিফ নজরুল, ডক্টর ইউনূসের ডানহাত, যেটা ডক্টর ইউনূস দেরিতে আসলে যে নিজেই চেয়ারে বসে পড়ছিল প্রধান উপদেষ্টা হিসেবে, সে আসিফ নজরুল বলেছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে থাকে। তো এখান থেকে তুই 26 জন বের করে দাও আঙ্কেল। এই 26 জনকে আজ পর্যন্ত তুমি বহিষ্কার করতে পেরেছো, একটা তালিকা দাও। 26 লক্ষ লাগবে না, 26,000 লাগবে না, 2600 লাগবে না, 26 জন। তারা পারে নাই, কিন্তু কারণ বাস্তবে এই জিনিসটার অস্তিত্ব ছিল না। কিন্তু এই যে ইমোশনের খেলা খেলার জন্য, আবেগের খেলা খেলার জন্য তারা বিভিন্ন সময় এই ধরনের হাইপ তুলে জনগণকে বিভ্রান্ত করেছে, মূল ইস্যু থেকে চোখ সরিয়ে নেওয়ার একটা চেষ্টা চলেছে। ভারতের সাথে বাংলাদেশের অনেকগুলো চুক্তি আছে। প্রথমে আসার পরে, এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা শুনলাম তারা বারবার বলল যে সবগুলো আওয়ামী লীগ ছত্রনাশ করে ফেলেছে, সবগুলা বাজে চুক্তি, সবগুলা খুব খারাপ চুক্তি, দেশের স্বার্থ ছিল না, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিয়েছে। আমি একমত। কোন কোন চুক্তি আপনারা বাতিল করেছেন? গত কবে থেকে আপনারা আছেন? 1.5-2 বছর তো হয়ে গেছে, 1.5 বছরের মতো হয়ে যাচ্ছে। আপনারা কোন কোন চুক্তি বাতিল করেছেন, এটা সরকার আমাদেরকে হিসাব দেন। এবং যদি চুক্তি বাতিল করে না থাকেন, কেন করেন নাই? যদি এগুলাতে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকে, তাহলে আপনারা মাপ চান, আপনারা বলেন আমরা ভুল করেছি, আমরা জনগণের কাছে ক্ষমা চাই, কারণ আমরা আওয়ামী লীগের পিছনে সুরসুরি দেওয়ার জন্য এই মিথ্যা তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি। প্রিয় দর্শক, আসুন আমি আপনি সকলে মিলে, ভারত আমাদের 3 দিকের প্রতিবেশী, তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে, বিভিন্নভাবে টর্চার করে, সীমান্তে কিলিং করে, ব্যবসা বাণিজ্যে খুবই আনস্টেবল সিচুয়েশন, তারা আমাদের পণ্য নিতে চায় না, তাদের পণ্য আমাদের কাছে পুশিং করতে চায়, তারা সীমান্তে তাদের নাগরিক পর্যন্ত আমাদের কাছে পুশিং করে, সীমান্তে তারা গুলি করে, বিভিন্ন ধরনের নির্যাতন তারা মানে আমাদের সাথে আন্তর্জাতিক পর্যায়ে করে থাকে। আমি পানি বন্টনের কথা তো আর নাই বললাম, বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে আমাদেরকে তারা ন্যায্য হিস্যের পানি দিচ্ছে না। এই সব কিছু মিলিয়ে ভারতের বিরুদ্ধে যে ইমোশনটা আছে, এইটাতে যদি সরকার খেলতে চায়, সরকারকে জবাব দিতে হবে ক্যাটাগরিক্যালি যে তারা এর বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিচ্ছেন। আর এই ব্যবস্থা যদি না নিয়ে থাকেন, তাহলে আমরা ধরেই নিব জনগণের চোখ, জনগণের দৃষ্টি মূল সমস্যাগুলো থেকে সরিয়ে দেওয়ার জন্য ভারতীয় বিরোধিতার একটা নতুন নাটক ডক্টর ইউনূস এবং তার সাওয়াল বল শুরু করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় ভারতীয় দূতাবাস ঘেরাও, হয়তো মানে একটু আক্রমণ টাক্রমণ, নাটক টাটক সবই চলবে, কিন্তু সবকিছুর পরে আমাদেরকে মনে রাখতে হবে, এই সরকার যদি সত্যিকার অর্থেই
দেখাতে চায় যে ভারত আমাদের জন্য একটা বিরাট শত্রু, সেটা তাদেরকে প্রমাণ করতে হবে কাজে। 26 লক্ষের হিসাব দিয়ে 26 লক্ষকে বহিষ্কার করে প্রমাণ করতে হবে, বাংলাদেশের সাথে ভারতের সকল চুক্তি বাতিল করে তাদেরকে প্রমাণ করতে হবে। আর ওই হ্যাডম যদি তাদের না থাকে, ওই জোর যদি তাদের না থাকে, বুঝতে হবে তারা আবার আরেকটা বাটপারি নিয়ে আমাদের সামনে এসেছে। এবং আমাকে আপনাকে তখন মুচকি হেসে বলতে হবে, নাটক কম করো আসিফ নজরুল, নাটক কম করো প্রিয়। আসসালামু আলাইকুম দর্শক, ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে তুমুল উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে, উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। যখন নতুন করে ভারতের বিরুদ্ধে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের মুখ থেকে উচ্চারিত হচ্ছে, সেই মুহূর্তে ভারত কোনো ধরনের সরাসরি অ্যাকশনে যাবে কিনা আমরা নিশ্চিত নই। তবে নতুন করে উত্তেজনাকর বক্তব্য দেওয়ার পরে বেশ কয়েকটি গুরুতর উদ্বেগজনক সংবাদ আমাদের সামনে এসেছে। 16 ডিসেম্বর এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ যখন নতুন করে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দিলেন, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দিলেন, ঠিক সেই মুহূর্তে আমরা একটা উদ্বেগজনক সংবাদ দেখলাম ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার দাবি করেছে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া এই মুহূর্তে ঢাকায় রয়েছেন। তার মানে কি, আমরা কি ধরে নেব যে সত্যিই পরেশ বড়ুয়া বাংলাদেশে অবস্থান করছেন ভারতের বুকে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য? আর সেই খবরটি হাসনাত আবদুল্লাহ জানেন বিধায় তারা এই ধরনের ঘোষণা দিয়ে দিয়েছেন যে প্রয়োজনে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে। পরেশ বড়ুয়া উলফার নেতা, উলফার সামরিক কমান্ডার। আমরা জানি, উলফার সম্বন্ধে একটু জানা দরকার আমাদের, হয়তো অনেকেই জানেন। 1979 সালে আসামকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে বা আসামকে স্বাধীন করার লক্ষ্যে একটি গেরিলা দল গঠন হয় এবং তারা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম নামে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। তারপরে 2 দশক ধরে বাংলাদেশ, ভুটান এবং মিয়ানমারে তাদের আস্তানা গেড়ে বিভিন্ন সময় ভারতের সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল উলফা। এদের নেতৃত্ব, এই সংগঠনটির নেতৃত্বে ছিল, চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রাজখোয়া, শীর্ষস্থানীয় নেতৃত্বে ছিলেন অনুপ চেটিয়া এবং আর এক শীর্ষস্থানীয় নেতা সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া। এবং আমরা জানি যে অনুপ চেটিয়া এবং রাজখোয়া দুইজনই বাংলাদেশে আটক হন। আটক হওয়ার পরে ভারতের কাছে হস্তান্তর করা হয় এবং এই দুজনকেই আওয়ামী লীগ সরকারের সময় আটক করে তাদেরকে হস্তান্তর করা হয়। 1997 সালে অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়, অনুপ চেটিয়াকে আটক করা হয়। আটক করার পরে 15 বছর তাকে কারাগারে রাখার পরে তাকে হস্তান্তর করা হয়। আবার 2009 সালে রাজখোয়াকেও আটক করে ভারতের কাছে হস্তান্তর করা হয়। উলফার একটি বিশেষ অংশ আমরা জানি, এর মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা শান্তি চুক্তি করেছে যে তারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম থেকে বিরত থাকতে চায়। কিন্তু পরেশ বড়ুয়া এখনও সশস্ত্র পথেই আছেন। তিনি ধরাছোঁয়ার বাইরে। এবং আমাদের নিশ্চয় মনে থাকার কথা যে বাংলাদেশে 2003-04 সালের দিকে যে 10 ট্রাক অস্ত্র আটক করা হয়েছিল, সেই অস্ত্র মামলায় পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, অর্থাৎ 30 বছরের কারাদণ্ড। সেখান থেকে কমিয়ে তার কারাদণ্ড করা হয়েছে 14 বছরের, এবং এই সরকারের সময়, ডক্টর ইউনূস সরকারের সময়। এখন এই বিষয়টি নিয়ে পরেশ বড়ুয়াকে কেন্দ্র করে 16 ডিসেম্বর আনন্দবাজার একটি রিপোর্ট প্রকাশ করেছে। তার শিরোনাম হচ্ছে ঢাকায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ নতুন ছক। আনন্দবাজার বলছে যে বাংলাদেশের জামাত নেতারা এবং তাদের ঘনিষ্ঠ প্রাক্তন সেনা কর্মকর্তারা দেশে পালা বদলের পর থেকে, অর্থাৎ 5 আগস্টের পর থেকেই বলে আসছেন ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো তাদের লক্ষ্য। উত্তর পূর্ব ভারতকে অশান্ত করে তাদের অস্ত্র হতে পারেন পরেশ বড়ুয়া। অর্থাৎ জামাত নেতারা বা অন্য 2-1 দলের নেতারা যা বলছেন, যে হুমকি ধামকি দিচ্ছেন, তার অস্ত্র হতে পারে পরেশ বড়ুয়া। বলা হচ্ছে যে উলফার প্রধান পরেশ বড়ুয়া বাংলাদেশে রয়েছেন এবং খোদ
ঢাকা শহরে বসেই তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা করছেন বলে ভারতের গোয়েন্দাদের তথ্য। তাদের দাবি, এতদিন মিয়ানমারে গা ঢাকা দিয়ে থাকা পরেশের কাজকর্ম চালাতে অসুবিধা হচ্ছিল, তাই ফের বাংলাদেশের মাটিতে হাজির হয়েছেন। এই আলফা নেতাকে সব রকমের সহায়তা করছেন জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ তীব্র ভারত বিরোধী প্রাক্তন বাংলাদেশি কিছু সেনা কর্মকর্তা। ভারতের গোয়েন্দারা বলছেন যে পরেশ বড়ুয়া গত সপ্তাহেই বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশে প্রবেশ করে তিনি প্রথম দিকে চট্টগ্রামের একটি সেফ হাউসে ছিলেন। সেখানে বাংলাদেশের সাবেক কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হয়েছে এবং 10 ট্রাক অস্ত্র মামলায় তার সাথে যে অন্যতম আসামি ছিলেন রেজাউল হায়দার, তার সঙ্গেও বৈঠক হয়েছে। জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আজমির সঙ্গেও বৈঠক হয়েছে। এবং এখানে প্রশ্ন তোলা হয়েছে যে কেন পরেশ বড়ুয়া ঢাকায় প্রবেশ করলেন, বাংলাদেশে গেলেন। যেটি আনন্দবাজার বলছে যে মিয়ানমারের সাগাইন প্রদেশে থাকা উলফার শিবিরগুলোতে এরই মধ্যে ভারত তিনবার হামলা চালিয়েছে, যাতে উলফার 17 জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে উলফার দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড নয়ন মেধিও নিহত হয়েছেন। তো যখন নয়ন মেধি নিহত হলেন, তারপর দলের পুরো দায়িত্ব এসে পড়েছে পরেশের উপরে। ফলে মিয়ানমারের চেয়ে বাংলাদেশ সুবিধাজনক জায়গা এমনটা মনে করেই তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দবাজার যেটি বলছে, ঢাকায় পরেশের উপস্থিতি স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ভারতের গোয়েন্দাদের। তাদের আশঙ্কা বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে উগ্রপন্থী তৎপরতা বাড়াতে সক্রিয় হবেন পরেশ বড়ুয়া। এই ঘটনা অথবা হাসনাত আবদুল্লাহর যে হুঙ্কার হুঁশিয়ারি, তার পরবর্তীতে আমরা দেখলাম ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দিল্লি। সেই সঙ্গে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে সাম্প্রতিক যে হুমকি দেওয়া হয়েছে ভারতের উদ্দেশ্যে সেই বিষয়টি এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদও জানিয়েছে ভারত। পাশাপাশি এটুকুও নিশ্চয় অনেকে জেনেছেন, বাংলাদেশে ভারতের যে ভিসা সেন্টার রয়েছে সেটি চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কার জায়গা থেকে বাংলাদেশ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টা হচ্ছে কি, ভারত যদি আমাদের জন্য হুমকি হয়ে থাকে, আমরা সেটি কূটনৈতিকভাবে মোকাবেলা করতে পারি। বাংলাদেশের কোনো সন্ত্রাসী, কোনো হত্যাকারী তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে, সেক্ষেত্রেও আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে কূটনৈতিকভাবে সেগুলো সমাধান করতে পারি। ভারতও জানিয়ে দিয়েছে যে ভারত কোনো সন্ত্রাসীকে, ভিন দেশে কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেয় না। তাহলে তো প্রমাণ করতে হবে যে হাদির হত্যা চেষ্টাকারীরা ভারতে অবস্থান করছে। সেই তথ্য জানিয়ে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। সেটি না করে এই ধরনের বালখিল্যতার পরিচয়ের মধ্য দিয়ে ভারত অ্যাটাক করা হবে, বিচ্ছিন্ন করা হবে, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে, আর এইসব হুমকি ধামকির কথাবার্তার মধ্য দিয়ে বাংলাদেশ কতটুকু নিরাপদ থাকতে পারবে? এবং ভারত যদি সত্যিই কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাকশনের মধ্যে যায়, তার প্রতিরোধ বা জবাব বাংলাদেশ কতটা দিতে পারবে, কতটুকু শক্তি রয়েছে আমাদের, সেটিকে আমরা বিবেচনা করছি, নাকি শুধুই একটা হাঙ্গামা বাঁধানোর একটা চেষ্টা এবং একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হলে সেটি কোনো বিশেষ গোষ্ঠীর জন্য বেশ সুবিধার হয় ক্ষমতার চর্চা করতে? এটি অনেক বড় প্রশ্ন। ভালো থাকুন প্রিয় দর্শক সবাই।